আমাদের মোহাম্মদ ইউনূসের মতো এমন নির্লজ্জ, এমন প্রতারক, জোচ্চোর অনেক চাপ পেতে থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট করছেন। আসলে ওবায়দুল কাদের ভারতের আপনার মাদ্রাসায় তিনি চিকিৎসা নেওয়ার জন্য যান এবং সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এদিকে এবার কঠিনভাবে ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে ওবায়দুল কাদেরের মৃত্যুর পর নতুন ঘটনা ঘটেছে। বাংলাদেশে আবারও নতুন ঝামেলা সৃষ্টি হয়। সেনাপ্রধানও ভয়ঙ্কর পদক্ষেপ নেন। কি হবে এইবার বাংলাদেশে? ডক্টর ইউনূসের এই অবস্থা হওয়ার পর নতুনভাবে ক্ষমতায় কে আসবে? ওয়ার্কার যদি বেশি লাফালাফি করো তাহলে কিন্তু বাপ ডাকায় ফেলবো, এবং তোমাকে কিভাবে এই পথ থেকে খেদানো লাগে সেটাও কিন্তু আমরা কি খুব ভালোভাবে জানি। এবং কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তির 10 ঘন্টা পর চিকিৎসকদের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিকেলে হাসপাতালে যান। বাংলাদেশে ইউনূস সরকারের দিন কি তবে ঘনিয়ে আসছে? ফের কি বাংলাদেশে ফিরতে চলেছে? আমরা দেখছি, আমরা তদন্ত কমিটি করেছি। কেন ভাই হায়ার এন্ড ফায়ার একদম ডাইরেক্ট বাইকরাদের দল থেকে সেনা ক্যান্টনমেন্ট অভিযান করে দখল ও গুড়িয়ে দেওয়ার খবর সামনে আসছিল বেশ কিছুদিন ধরে, এবং এই খবরের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে গতকাল রাত থেকে, এবং জানা গিয়েছিল যে 32 নম্বর ধানমন্ডির মতো গুড়িয়ে দেওয়া হবে সেনা দপ্তরও। এখন এমন একটা অবস্থার মধ্যে আছে, মানে তার ভবিষ্যৎ কি হবে সে নিজেই জানে না। কেউ আত্মগোপনে আছেন, কেউ জেলের মধ্যে আছেন। এখন তারা অনলাইনে অনেকটা অ্যাক্টিভ, বিদেশের বিভিন্ন শাখায় অ্যাক্টিভ। মোহাম্মদ ইউনূস সাহেব অন্তত বলাটা ভদ্রতার মাঝে থাকতো, কিন্তু সেই ভদ্রতাটি জেনারেল ওয়াকারুজ্জামান না দেখিয়ে যেই হুঙ্কার কথা বলেছেন, এতে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের দ্বিতীয় সরকার তিনি বাংলাদেশের এই দেশটি সংকটে পড়বে। আপনি হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া। এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে খবরের শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেনাপ্রধান হঠাৎ করে সেন্ট্রাল আফ্রিকায় গেলেন শান্তি মিশন পরিদর্শনের নামে 3 দিনের সফরে। সেনাপ্রধান কি সাউথ আফ্রিকা আসলে শান্তি মিশনের পরিদর্শনে গেলেন এই রমজান মাসের ভিতরে, নাকি জাতিসংঘ থেকে তাকে তলব করা হয়েছে তৃতীয় কোনো দেশে? বাংলাদেশে গত 25শে ফেব্রুয়ারি যে হুঙ্কার দিয়েছে সেনাপ্রধান, সেই হুঙ্কারের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে কোনটা হতে পারে বলে আমার বিচক্ষণ দর্শকরা মনে করছেন? আপনাদের মতামত কমেন্টস করে শুরুতেই লেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমি মনে করছি শান্তি মিশন পরিদর্শন নয়, এটা জাতিসংঘ তলব করেছে সেনাপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকাতে। সেখানে জাতিসংঘের প্রতিনিধির সাথে বসতে হবে এবং জবাব দিতে হবে 25শে ফেব্রুয়ারি কী কারণে এই সেনাপ্রধান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঙ্কার দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্বোধনটি উনি সম্মানের সাথে করেননি। সম্বোধনটা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেও, সুন্দর করে বললেও হতো। আমরা বলতে চাই না যে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধান এই সমস্ত কিছু বলুক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তত বলাটা ভদ্রতার মাঝে থাকতো, কিন্তু সেই ভদ্রতাটি জেনারেল ওয়াকারুজ্জামান না দেখিয়ে যেই হুঙ্কার কথা বলেছেন, এতে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের দ্বিতীয় সরকার তিনি। বাংলাদেশের সেনাবাহিনীর কোনো সরকার নাই এবং কখনো থাকবে না। সেনাবাহিনী বাংলাদেশের কৃতি সন্তানদের গৌরবের একটি স্থান, যেখানে গৌরবের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের সিপাহীরা, বাংলাদেশের সৈনিকরা, বাংলাদেশের যোদ্ধারা বিভিন্ন দেশ বিজয় করে দিয়েছে, গৌরব অর্জন করেছে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ। এবং বাংলাদেশের প্রতিপক্ষ যারা আছে, মায়ানমার, ভারত সহ বাংলাদেশের প্রতি
বর্ডারে যারা আছে তারা যদি বাংলাদেশের দিকে চক্ষু উঠা, সেই চক্ষুকে তুলে ফেলার দায়িত্ব সেনাবাহিনীর। কারণ সেই চক্ষু আমরা রাখতে চাই না, যেই চক্ষু দিয়ে আমাদের ভূখণ্ডকে শকুনেরা খাবে, আর আমাদের সেনাবাহিনীরা নারীদের চুরি হাতে পড়ে বসে থাকবে। শেখ হাসিনা যেরকম নারীদের চুরি পরে বসে রাখার সেনাবাহিনী বানাতে চেয়েছিলেন, সেটা আমাদের তরুণরা সেই শেখ হাসিনাকে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এবারের সেনাবাহিনী, বর্তমান সেনাবাহিনীর 90 জন অফিসার থেকে জুনিয়র পর্যন্ত 90 জন শতকরা এই ছাত্রদের পাশে আছে। শতকরা 90 জন আমি বলে দিলাম আপনাদেরকে। এর পরেও কি আপনারা বলবেন তাহলে জামাত, বিএনপি সহ, আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক দলের মতের সেনাবাহিনী নাই? আছে 10% কুলাঙ্গার, যারা ভারত এবং হাসিনার পা চেটে ছিলেন, এখনো চাটার সুযোগ পাইলে চাটবেন। আর 90% যারা জামাত আর বিএনপির মনা ছিল, তারা এখন ছাত্রদের মনা হয়ে পরিবর্তন হয়েছেন গত 25শে আগস্ট থেকে। গত 25শে আগস্ট জুলাই মাসে ছাত্রদের রক্ত গিয়েছে, আর এই রক্ত কোনো ছাত্র বলতে তারা সবাই জামাত অথবা শিবির, বিএনপি অথবা ছাত্রদল এবং বাংলাদেশের অন্যান্য দেশপ্রেমী দলের সাথে জড়িত। তাই সব কয়টা দল মিলেই ছাত্রদের হয়তোবা আজকে একটি দল হয়েছে। দলের বাহিরেও ছাত্ররা সবার কাছে দেশপ্রেমী বাংলাদেশি একটা সোলজার বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছে বর্তমান নতুন রাজনৈতিক দলটি। এটা বাংলাদেশকে পরীক্ষিত একটি বাহিনীর নাম এই ছাত্রদের রাজনৈতিক দল। এটা পরীক্ষা আর করা লাগবে না, তারা অলরেডি পরীক্ষায় পাশ করেছেন গত 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে। সেই বিপ্লবীদের পাশে সেনাবাহিনীর 90% সেনাবাহিনীর তাদেরকে সমর্থন করেন। তাই ওয়াকারুজ্জামান কেন, ওয়াকারুজ্জামানের চাইতে আরো শক্তিশালী বহু সেনা প্রধান বাংলাদেশে ছিলেন এবং ভবিষ্যতেও আসবেন। কিন্তু বাংলাদেশের এই ছাত্র সমাজের এই বিজয়কে লালন না করলে, এই বিজয়কে স্যালুট না করলে, এই বিজয়কে সম্মান না করলে, সেনাবাহিনী হোক আর অন্য কোনো রাজনৈতিক দল হোক, আপনারা ধুলার সাথে মিশে যাবেন যে কোনো সময় আপনাদেরকে পায়ের ধুলার সাথে মিশিয়ে দেবে বাংলাদেশের আপামর জনতা। ওই নারী আপনাকে ধুলার সাথে মিশিয়ে দিবে যেই নারী তার ভাইয়ের লাশ কাঁধে নিয়েছিলেন সেই স্বৈরাচার শেখ হাসিনা হত্যা করার পরে। ওই নারী রাস্তায় নামবে আপনার বিরুদ্ধে, যার স্বামীকে হত্যা করেছেন বিনা অপরাধে। আয়নাগরে যাদের স্বামীকে লুকিয়ে রেখেছিলেন 8 থেকে 10 বছর বিনা অপরাধে, আর সেই নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, গ্রামের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, কার মুখ আপনারা বন্ধ করবেন? কাকে ফিরাতে পারবেন? সবাই বাংলাদেশের রাজনীতিতে এখন সচেতন, সবাই ভোটটি দিবে সচেতনতার সাথে। আমরা যখন ভোট দেই আমাদের লাইভে, তখন দেখি যে 99% মানুষ বর্তমান ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন করে থাকে। আমি বলবো এই 99 ভোটার হয়ে যায় নাই ছাত্রদের, এরই মাঝে রয়েছে জামাত, বিএনপি সহ সেই মনা অনেক মানুষ। কিন্তু জামাত, বিএনপি যদি এই ছাত্রদের বিরোধিতা করে, ছাত্রদের বাহিরে কোনো কিছু করতে চায়, তখন সেই দলটির অস্তিত্ব বাংলাদেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হবে। যেরকমটা ইতিহাস বলে, পৃথিবীতে বহু প্রাণী
বহু জাতি, বহু বংশ, বহু গোত্র মাটির সাথে মিশে গিয়েছে, ওরকম ইতিহাস বাংলাদেশে হবে। হাসিনার লোকেরা এখন তওবা করছে, হাসিনার মন্ত্রীরা এখন আদালতে গিয়ে বলছে যত দিন বেঁচে থাকবো এক দিনের জন্য আর আওয়ামী লীগ করব না। প্রিয় দর্শক, সেই কথাগুলো আমরা আদালত সহ বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য শুনছি। কেউ কেউ আবার ঘেউ ঘেউ একটু করে উঠছিল, তারপর তিনি তাদের হাত শিকল বেঁধে তারপরে তাদেরকে আদালতে উঠানো হয়েছিল। আমরা দেখেছিলাম 2-4 জন আদালতে পুলিশের সাথে খারাপ ব্যবহার, সাংবাদিকদের সাথে জয় বাংলা, শেখ মুজিবের আদর্শ, এই ধরনের কথা বলেছিলেন। বলার পর তাদের কি অবস্থা হয়েছে, বর্তমানে কি অবস্থা চলছে, গ্রেপ্তারকৃতদের উপরে কি ধরনের এখন প্রশাসন অবস্থান নিয়েছে, আপনাদের ভালো করে জানা হয়ে গিয়েছে ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আমি বলছি যে 24-এর গণ অভ্যুত্থানকে লালন করতে হবে। আপনি সেনাবাহিনী হোক, আপনি র্যাব হন, আপনি পুলিশ হন, আপনি বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, যে কোনো বাহিনী হন, আর বাংলাদেশের জনগণ হন, জনগণ পর্যন্ত মেনে নিতে হবে 24 সালকে এবং ছাত্রদের এই আন্দোলনকে, এই বিজয়কে। তাহলেই আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। ভারতের গোলামি ছেড়ে দেওয়ার জন্য শপথ নিতে হবে সবাইকে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় এসে বারবার কথা বলে বিভিন্নভাবে উস্কিয়েছেন বিশ্বকে। এখন আপনারা দেখছেন তার বিভিন্ন কথা নিয়ে হাস্য রহস্য চলছে। এরই মাঝে আজকে একটি শুভ সংবাদ, ডোনাল্ড ট্রাম্পের উল্টো ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে দিয়েছেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, 68 মিলিয়ন ইউরো দিবে। ডোনাল্ড ট্রাম্প 29 মিলিয়ন ডলার বাংলাদেশে বাইডেন সরকার খরচ করেছে আন্দোলনের পিছনে, সরকার পতনের পিছনে, এরকম একটা কথা বলে ভাইরাল হয়েছিলেন। আজকে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে ছুড়ে দিলেন ইউরোপিয়ান ইউনিয়ন 29 থেকে 68, ডাবলের চাইতে আরও অনেক বেশি টাকা দিচ্ছেন ইউর পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে পুনর্বাসনের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আজকে সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাক্ষাৎ করেছেন ইউর প্রতিনিধি। প্রদর্শক, তাহলে রোহিঙ্গাদের জন্য 68 মিলিয়ন এতদিন পর্যন্ত শেখ হাসিনার হাতে তাহলে কত হাজার মিলিয়ন টাকা বিদেশিরা দিয়েছিলেন রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য? সেই টাকা কি রোহিঙ্গাদের পিছনে খরচ হয়েছিল, নাকি শেখ হাসিনার ওই কুলাঙ্গাররা পেট ফুলাইয়েছিলেন সেই টাকা খেয়ে? আজকে এই একটি মাত্র ঘোষণা থেকেই আমরা বুঝতে পারলাম শেখ হাসিনা এবং তার দোসররা কত টাকা রোহিঙ্গাদের নামে বাংলাদেশে এনে এরা লুটে পুটে খেয়েছে। আমি মনে করে থাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই 68 মিলিয়ন দিয়ে শুধু রোহিঙ্গাদের খাবার দাবার ঘর বাড়ি দিবে না, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শক্ত একটা সোলজার হিসাবে বানাবে। বাংলাদেশের পক্ষে অন্য দেশকে প্রয়োজনে দখল করার জন্য, মায়ানমারকে দখল করার জন্য আমরা পাঠাবো রোহিঙ্গাদেরকে। সাথে যাবে আমাদের তরুণ সমাজ। মায়ানমার, আরাকান আমরা দখল করে বাংলার ভিতরে আরাকানকে বাংলাদেশের অংশ হিসাবে বানাবো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি একটু সময় আমরা দিতে পারি, তাহলে সেটা হয়তো উনি করে দেখানোর জন্যই খেলায় উনি অংশগ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার। আসসালামু আলাইকুম
প্রিয় দর্শক, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 25শে ফেব্রুয়ারি রাজধানীতে একটি অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইস্যুতে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বেশ কিছু অনেকটা খোলামেলা মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে গত কয়েকদিন ধরে তার বক্তব্যের পক্ষে বিপক্ষে নানান ধরনের আলোচনা, সমালোচনা, ব্যাখ্যা বিভিন্নভাবে উঠে আসছে টেলিভিশনের টক শোগুলো থেকে শুরু করে রাজনৈতিক মহলে। এখন টেলিভিশনের টক শোগুলোতে সাধারণত একটু মধ্যা শ্রেণী মানুষেরা যান, তাই না? আর রাজনৈতিক মহলে যে আলোচনাগুলো হচ্ছে সেখানে তো নিশ্চয়ই অভিজ্ঞ মানুষরাই আলোচনায় তারা যে যার মতো করে আলোচনা করছেন, কিন্তু সাধারণ মানুষ আসলে কি ভাবছেন তাদের মন্তব্যগুলো তো আর টেলিভিশনে তুলে আনা হয় না। তা আমি সেই জায়গা থেকে চেষ্টা করেছি যে এই যে ইউটিউব চ্যানেলটি মানচিত্র, সেখানে অনলাইনে ভোটের ব্যবস্থা করেছিলাম। সেখানে প্রশ্ন ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বক্তব্যকে ঘিরে পক্ষে বিপক্ষে গত কয়েকদিনে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। সার্বিকভাবে আপনি কি জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে সমর্থন করেন? যেহেতু তিনি ওই দিন নির্বাচন ইস্যুর কথা বলেছিলেন, কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, সর্বোচ্চ 18 মাস, তার চেয়েও এই বছরের ডিসেম্বরে হওয়া উচিত, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন ঘটল, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নানান ধরনের প্রশ্ন তিনি তুলেছিলেন। পাশাপাশি নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এইসব প্রসঙ্গ তিনি এনেছিলেন। তো সেই জায়গা থেকে যে ভোটের আয়োজনটি করেছিলাম তাতে ভোট দিয়েছেন 32,000 মানুষ। এর মধ্যে যারা জেনারেল ওয়াকারুজ্জামানের সেদিনের গত 25 ফেব্রুয়ারির বক্তব্যকে সমর্থন করছেন তাদের হার 83%, 100%-এর মধ্যে, অর্থাৎ 26,560 জন তার পক্ষে মত দিয়েছেন, পক্ষ অবলম্বন করেছেন। আর যারা জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য সমর্থন করছেন না এমন ভোটদাতার সংখ্যা 4,480 জন, অর্থাৎ মাত্র 14% মানুষ তার বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর ভোটদানে বিরত থেকেছেন বা মন্তব্য নেই কোনো ধরনের, এরকম ব্যক্তির সংখ্যা 4%। তো যারা তার পক্ষে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, এই ভোটে 200-এর উপরে কমেন্ট করেছে, শত কমেন্ট করেছে। যারা পক্ষে দিয়েছেন, যারা বিপক্ষে দিয়েছেন, তাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে তুলে আনতে চাই। আজকে আমার আর কোনো ধরনের মন্তব্য নাই দিলাম এই ইস্যুতে। এখানে একজন মন্তব্য করছেন যে 1971 রক্ষা করতে হলে সেনাবাহিনীকে অবশ্যই কঠোর এবং বাস্তবসম্মত উপায় খুঁজে বের করতে হবে, না হলে দেশ ধ্বংস হয়ে যাবে। মোহাম্মদ ইব্রাহিম নামের একজন দর্শক তিনি মন্তব্য করছেন, সত্যি সেনাপ্রধান একজন বিচক্ষণ ও দায়িত্বশীলতার সাথে দেশকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। কাজী গোলাম মাওলা স্বপন তিনি লিখছেন, দো ইটস লেট, দ্য আর্মি চিফস স্পিচ ইজ এক্সট্রা অর্ডিনারি। আরও একজন লিখছেন, যার নামটি ঠিক কোড নাম ইউজ করা, এই জন্য সেটা উল্লেখ করছে না। এখানে বলা হচ্ছে জেনারেল ওয়াকারের এর আগেই অনেক শক্ত হাতে দেশে হাল ধরার দরকার ছিল। গণভবন বা ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ব্যাপারে ওনারা ঠেলাঠেলি আচরণে দেখেছে ওনাদেরকে, অর্থাৎ সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে। কেন করেছে সেটি অনেক বড় ধরনের প্রশ্ন। সেই জায়গা থেকে তিনি বলছেন সব কিছুর জন্য উনি দায় এড়াতে পারেন না। উনি 5 তারিখ বলেছিলেন, আমি আপনাদের সব দায়িত্ব নিলাম, অর্থাৎ 5 আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন বা দেশ ছেড়ে চলে গেলেন। আহমদ রিয়াজ তিনি বলছেন, দেশের সার্বিক কল্যাণে বক্তব্যটি ছিল অবশ্যই সমর্থনযোগ্য। নুসরাত জাহান বিনা
তিনি লিখছেন তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। আর একজন লিখছেন এরকম কোড নেম, নামটি উচ্চারণ নাই করলাম, লেখা এখানে বিশেষ করে জঙ্গিরাই এই সেনা প্রধানের বক্তব্যের বিরোধিতা করছে, অর্থাৎ যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করছে, কথিত ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, কথিত তারাই সেনা প্রধানের বক্তব্যের বিরোধিতা করছেন। রাফাত শুভ তিনি লিখছেন আগে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে, লোডশেডিং শুরু হয়ে গেছে, রাতে বাসায় নিরাপদ বোধ করি না, রাস্তায় পরিবার নিয়ে চলাফেরা করতে ভয় হয়। বাস্তবতা এটাই। ওয়াহাব শেখ তিনি তার বক্তব্য লিখছেন যে সেনাপ্রধানের বক্তব্যের অংশ বিশেষ সঙ্গে একমত, তবে দেশের এই অবস্থার জন্য তিনিও দায়ী। 5 আগস্ট তিনি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু নিরাপত্তা দেননি। সব জায়গাতেই লুটতরাজ, সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখছে। 450টি থানা লুট হয়েছে, পুলিশ মেরেছে, উনি কিছুই করেননি, সেনাবাহিনী দেখছে। আসলে সেনাবাহিনীতে ইচ্ছা করলেই সব কিছু করতে পারে, যদিও তাদের হাতে এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। আর পুলিশ মারার বিষয়টি তখন তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আসলে রাজপথে নামেনি, আমি যতদূর মনে পড়ে, যদি আমার ভুল না হয়ে থাকে। এমডি মাহমুদ তিনি লিখছেন দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধানের বক্তব্য খুবই প্রয়োজন ছিল। আমার ধারণা সেনাপ্রধানের এই বক্তব্য 99% মানুষের মধ্যে আশার প্রদীপ জ্বেলেছে। বোরহান উদ্দিন লিখছেন সেনাবাহিনীকে দ্রুত অ্যাকশনে যাওয়া প্রয়োজন। এমডি আলাউদ্দিন তিনি লিখছেন উনি বক্তব্য দিয়েই দায় সারলে হবে না, কারণ উনি বলেছেন ওনার উপর আস্থা রাখতে গিয়ে আজকে দেশের কি অবস্থা, উনি যদি এখন দায়িত্ব না নেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে। মুজাফফর হোসেন তিনি লিখেছেন সেনাবাহিনীর ব্যর্থতার পরিচয় দিয়েছে। জেসি বাড়ি তিনি বলছেন যারা যেমন তারা সেভাবেই নিচ্ছে এবং সেভাবেই দেখছি। তো এরকম আমি এখানে আসলে যে নেগেটিভ কথাগুলো তার সম্বন্ধে সেটি বরং তুলে ধরলাম। পক্ষেও যারা বলেছে তাদের কিছু মন্তব্য তুলে ধরেছি এবং খুব স্বাভাবিকভাবে তার পক্ষে ভোট পড়েছে 24,560টি ভোট আর বিপক্ষে 4,480। তো এটি তো বাস্তবতা। তাকে নিয়ে যে ধরনের মন্তব্য গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, যে যেভাবে পারছে নিজের মতো করে মন্তব্য করছে, এবং আমি একটি কন্টেন্ট করেছিলাম যে দুপক্ষের কাছেই তিনি এখন অভিন্ন শত্রু বা কমন শত্রু। যারা আওয়ামী লীগ তারা মনে করছে তার কারণেই দেশ থেকে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যারা আবার সরকার এবং সরকারের সমর্থক অন্তর্বর্তী সরকারের তারা মনে করছে যে না তাদের সাথে সেনাপ্রধান বোধহয় বিক্রয় করছে, তারা আওয়ামী লীগের পক্ষেই তিনি কাজ করছেন। বাস্তবতা হচ্ছে সেনাপ্রধান দেশের স্বার্থে মুখ খুলতে বাধ্য হয়েছেন এবং এই ভোটের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। এখন বিষয় হচ্ছে কি যে যেমন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনিও একটি মন্তব্য করেছেন গত রোববার। তিনি বলেছেন তিনি বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন, বাংলাদেশকে নিয়ে ব্যথিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন যে তিনি একজন সামর্থ্যবান মানুষ, তিনি ধর্মনিরপেক্ষ মানুষ, তিনি সফল হবেন আশাবাদ ব্যক্ত করেছেন, তবে তাকে অনেক দূর যেতে হবে। এই অনেক দূর যাওয়াটা অবশ্যই অনেক 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 চ্যালেঞ্জিং। অর্থনীতিবিদ অমর্ত্য সেন তো আর কারোর পেইড এজেন্ট না, তাই না? এবং তিনি সমাজকে দেখেন অর্থনীতির দর্শনে, অর্থনীতিকে দেখেন সমাজের দর্শন থেকে। তার যে দারিদ্রতা নিয়ে গবেষণা বিশ্বব্যাপী, এগুলো তো আমরা জানি, তিনি অনেক বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি। আমি অমর্ত্য সেনের প্রসঙ্গটা এই জন্যই নিয়ে আসলাম, বর্তমানে কী অবস্থা চলছে তিনিও কথা বলেছেন, মুখ খুলেছেন, সেনাপ্রধান মুখ খুলতে বাধ্য হয়েছেন। আমরা জানি না সামনে আমাদের জন্য কী দিন অপেক্ষা করছে, তবে সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন অবশ্যই আমিও যেই 83% মানুষ তার পক্ষে মন্তব্য করেছেন তাদের সাথেই আমি থাকতে চাই। এই মুহূর্তে সেনা শাসন কোনো অবস্থাতেই আমরা কামনা করি না, যে কথা অমর্ত্য সেন উল্লেখ করেছেন, তবে দেশের সার্বিক নিরাপত্তার জন্য সঠিক একটি লাইন। তারেক রহমান এখন ডক্টর হাসান মাহমুদের সুরে কথা বলছেন। ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগ
পালাতক নেতা, মাঝে মাঝে এখন আবার শহীদ মিনারেও যায়, বনে জঙ্গলে দেখা যায় তাকে। তিনি উল্টাপাল্টা কথার জন্যে বিখ্যাত ছিলেন, আকাশ কুসুম কথা বলতেন, সমালোচনা করার জন্য তিনি বিখ্যাত ছিলেন। বিশেষ করে তারেক রহমানকে যে সব নোংরা কথাবার্তা বলতেন, যদিও হাসান মাহমুদ পরে পালিয়ে যাওয়ার পরে জনাব তারেক রহমান বলা শুরু করেছেন। তারেক রহমানকে আমরা আজীবন শ্রদ্ধা করব। রাজনৈতিক বিরোধিতা যতই করি, তারেক রহমান আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। উই স্যালিউট তারেক রহমান, উই রেসপেক্ট তারেক রহমান। কিন্তু উল্টাপাল্টা কথা বললে আমরা যে তার সমালোচনা করব না তা কিন্তু নয়। দর্শক, তারেক রহমান বলছেন রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছেন। তারেক রহমান সাথে সাথে জনগণ খেপে গিয়েছে। তারেক রহমানকে সমুচিত জবাব দিচ্ছে জনগণ। এই নিউজ যেসব জায়গায় এসেছে তার নিচে মন্তব্য এবং রিয়াক্ট দেখে বোঝা যায় জনগণ তারেক রহমান এই বক্তব্যে ক্ষুব্ধ। রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কার কথা বলছে। আচ্ছা, তারেক রহমান কোন জায়গার রাজপথে ছিলেন? এই কথাটা কি তার মুখে মানায়? এই যে এটি হাসান মাহমুদ টাইপের কথা। সংস্কারের কথা বলছে কারা? ছাত্ররা, যারা হাসিনা পতন ঘটিয়েছে, তাদের রাজপথে পাওয়া যায়নি, রাজপথে পাওয়া গিয়েছে আপনাকে। সংস্কারের কথা বলছে জামাত ইসলামী, সবচাইতে রাজপথের মজলুম দল। সংস্কার কথা বলছে চরমোনাই, যারা কোনো না কোনোভাবে রাজপথে ছিল 15 বছর। অতএব সংস্কারের কথা যারা বলছে তারা সবাই রাজপথে ছিল। কে বলেছে যে রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছে? মানে সংস্কারের বিরোধিতা করতে যে, সংস্কার বিরোধিতা আপনি করতে পারেন, ঠিক আছে, কিন্তু করতে যে হাসান মাহমুদ টাইপের যুক্তি দিলে তো হবে না স্যার, এটা দেখতে হবে। দেখেন, এই যে তারেক রহমান বলছেন রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছেন। তারেক রহমান এই বক্তব্যে জনগণের মন্তব্যগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কয়েকটা। ঠিকই তো বলছেন, লন্ডনের রাজপথে তো তারা ছিল না। তারেক সাহেব রাজপথের কোন সেক্টরে ছিলেন যেন? মানুষ এভাবে ট্রল করছে, কথা বলছে। আওয়ামী লীগকে আবার বিএনপি পুনর্বাসিত করবে এবং আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে সংস্কার বিরোধিতা করার কারণে, জনগণের এই ধারণা। রাজা ছিল তারেক রহমান আর বাকি সবাই পালিয়ে বিদেশে বেড়াইছে। রাজপথে ছিল তারেক রহমান আর আমরা সবাই পালিয়ে বিদেশে বেড়াইছি, এভাবে বলার চেষ্টা করছেন। আরেকজন মন্তব্য করছেন, মামা কি রাজপথে ছিলেন? তারেক রহমানের মতো হেভিওয়েট একজন নেতা, অত্যন্ত সম্মানিত এবং যার রক্তে নেতৃত্ব, যার শরীরে জিয়াউর রহমানের রক্ত, খালেদা জিয়ার রক্ত, তিনি কেন এভাবে হালকা কথা বলে জনগণের ট্রলের বস্তুতে পরিণত হয়? এটা আমার বুঝে আসে না। আপনি ছিলেন বুঝি রাজপথে? আহারে, তিনি লন্ডনের রাজপথে দেশের জন্য লড়েছেন 15 বছর ধরে। তারপরে এই যে বিএনপির চাঁদাবাজির তথ্য অনেকে তুলে ধরছেন। আরেকজনে লিখেছেন, রাজপথে লড়াকু সৈনিকের আগমন, নোট অফ এক্সক্লামেশন। তারেক রহমান এই কথা বলে ট্রলের শিকার হচ্ছেন। উনি বিদেশে বসে রাজপথ কাঁপাইছে। আপনি কি জীবনে এখনো রাজপথে নেমেছেন? এই কথাগুলো বলতো না যদি 5 আগস্টের পর তিনি দেশে আসতেন, তো আপনারা তো ছিলেন না। একজন যেমন তারেক রহমান নিজেই রাজপথে ছিলেন না, এখন সংস্কার কথা বলে। আপনি নিজে রাজপথে ছিলেন? আপনাকে কখনো রাজপথে দেখি নাই। বিদেশ থেকে কথা না বলে দেশে আসুন। হাসিনার আমলে দেশে আসার আহ্বান কিন্তু কেউ জানায়নি, এখন আসুন। ক্ষমতায় তো ছিলেন, দেশকে তো নিরাপদ করে দিতে পারেন নাই, অন্য দেশকে নিরাপদ মনে করেন, নিজের দেশকে নিরাপদ মনে করেন না ক্ষমতা ছাড়া, এখনো মনে করে না। আর হয়েছেন রাজনীতিবিদ। আরে না, রাজনীতি ব্যবসায়ী। এবার কত টাকা নিতে চান?
আরেকজন লিখেছেন খাম্বা তারেক। এই খাম্বা তারেক এটা তারেক রহমান দোষ না, এটা বিএনপির টুকুর দোষ, স্থায়ী কমিটির সদস্য টুকু। খাম্বা তারেক, তুমিও যে ভিডিও কলে সার্ভিসে রাজপথে ছিলে, এরকম কথা বলতে লজ্জাও লাগে না? মিয়া তুমি কি রাজপথে না? সম্মান দিয়ে কথা বলা উচিত। একটা মন্তব্য দেখলাম না যেটা তারেক রহমানকে একটু সম্মান দেওয়া হয়েছে। তারেক হাসান মাহমুদকে যেরকম মানুষ ট্রল করতো, তারেক রহমানকে যদি এরকম হারিয়ে দেয় তারেক, এটা খুবই লজ্জাজনক। এটা কেন হবে? সংস্কার বিরোধিতা করতে গিয়ে তারেক রহমানের কি অবস্থা হয়েছে, কঠিন পরিস্থিতি দেখলেন তো। এখন অনেকেই সংস্কার কথা বলছেন, অথচ বিগত সময়ে তাদের রাজপথে পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাব হয়ে গিয়েছে, জনগণ জবাব দিয়ে দিয়েছে, মন্তব্য আপনাদের শোনালাম। তিনি বলেন, একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলছে। 31 দফা ঘোষণা করছে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে। দেখেন এখানে একমাত্র বিএনপি, এটা হচ্ছে আপত্তিকর। একমাত্র বিএনপি কেন? এইটাই হচ্ছে আওয়ামী লীগ স্টাইলের একটা ন্যারেটিভ। আওয়ামী লীগ সব কিছুর নেপথ্যে একমাত্র শেখ হাসিনা, একমাত্র শেখ মুজিব, একমাত্র আওয়ামী লীগ। এখন আবার সে একমাত্রতে তারেক রহমানও যাচ্ছেন। অথচ জামাত আন্দোলন করেছে, মার খেয়েছে, মজলুম হয়েছে, জীবন দিয়েছে, আরো অনেক দল। তারেক রহমান বলেন, গত 16 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি সহ বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের খুন, গুম ও লুটতরাজ করে। তারা নানা ধরনের নির্যাতনের মুখে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল রাজপথ থেকে লড়াই করেছে। এখন যারা বড় বড় কথা বলছে তারা এখন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন মাঠে ছিল না, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, অথচ বিগত সময় তাদের রাজপথে পাওয়া যায়। মানে সংস্কারের উপর যথেষ্ট ক্ষোভ। মানে দেশটা হচ্ছে বিএনপি, সংস্কার করবে বিএনপি, অন্য কেউ সংস্কার করতে পারবে না। ভালো কাজ অন্য কেউ করতে পারবে না, তাহলে ঠেকাও, এটা বিএনপি করবে। এই হচ্ছে বিএনপি বা তারেক রহমান রাজনীতি। তিনি বলেন, বিএনপির মূল লক্ষ্য ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করা, কৃষকের উৎপাদন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করা আমাদের লক্ষ্য। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অগ্রাধিকারের ভিত্তিতে সব করবে। কি করবে তা তো এখন দেখি, যে অগ্রাধিকারের ভিত্তিতে চাঁদাবাজি করে। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জনগণেই সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। চাঁদাবাজিতে সমর্থন আছে, তাহলে এটা কেন করে? বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীদের বিরুদ্ধে এতে করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা হোতা অস্ত্র, এই ব্যবস্থায় মোটেও থামছে না, ব্যবস্থা নিচ্ছে। তারপরও অস্ত্র হাতে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করার কথা বলে। তা বিএনপির ব্যবস্থা কি বিএনপির লোকজন ভয় পায়? এই ব্যবস্থা যে একটা আইওয়া, সেটা আমরা আগেই বলেছি। কিছুদিন পর তাদেরকে আবার দলে নিয়ে নেবে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনের দ্রুততম সময় স্বচ্ছ নির্বাচন দেওয়ার জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন যে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত 17টি বছর আন্দোলন করেছি, সেই স্বৈরাচার আজ পলাতক। তবে তারা বিভিন্ন ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন সেনাপ্রধান ডক্টর ইউনূস সহ বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনাটা হলো, এই আলোচনাটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।